ওগো বাদলের পরি, যাবে কোন দূরে, ঘাটে বাঁধা তব কেতুকী পাতার তরি। ওগো ও ক্ষণিকা, পূব অভিসার ফুরালো কি আজি তব। পহিল ভাদরে পড়িয়াছি মনে কোন দেশ অভিনব। তোমার কপল পরশ না পেয়ে পাণ্ডুর কেয়া রেণু, তোমারে সরিয়া ভাদরের ভরা নদী তটে কাঁদে বেণু। কুমারীর ভীরু বেদনা বিধুর প্রণয় অশ্রু সম, ঝরিছে শিশির সিক্ত শেফালি নিশি ভরে অনুপম। ওগো ও কাজল মেয়ে, উদাস আকাশ ছল ছল চোখে তব মুখে আছে চেয়ে। কাশ ফুল সম শুভ্র ধবল রাস রাস শ্বেত মেঘে, তোমার তরীর উড়িতেছে পাল উদাস বাতাসে লেগে। ওগো ও জলের দেশের কন্যা, তব বিদায় পথে কাননে কাননে কদম কেশর ঝরিছে প্রভাত হতে। বিদায় শ্রাবণের মেঘ ভাঙা জল থই থই বিষণ্ণতা পেরিয়ে প্রতি বছরের মতো শরৎ এসেছে বাংলার বৈচিত্র্যময় প্রকৃতিতে পালা বদলের গান নিয়ে। এমনই একদিনে শরতের এমন রূপটাই খুঁজে পেয়েছিলেন কবি নজরুল তার কবিতায়। শরৎ মানি নীলাকাশ, পেঁজা তুলের মতো মেজের উড়াউড়ি, পথের ধারে নদীর তীরে কিংবা দিগন্ত বিস্তৃত মাঠে কাশ বনের সনে আকাশের মিতালি। চারিদিকে একটু চোখ বুলালি এটা বুঝতে মোটেও কষ্ট হয় না যে নীল আকাশে সাদা মেঘের ভেলায় চড়ে প্রকৃতিতে এসেছে শরৎকাল। আর শরৎ মানি তো উদাসী মন, শরৎ মানি আকাশে চোখ মেলে অবারিত শান্তির মুহূর্ত। আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা শরৎকে অনেক কিছুর সঙ্গে তুলনা করে যুগ যুগ ধরে কবি সাহিত্যিকেরা সৃষ্টি করেছেন অমর সাহিত্য। শরতের বাতাসে ভেসে বেড়ায় অপার আনন্দ, বিশুদ্ধ বাতাস আর প্রকৃতির অপার সৌন্দর্য। ঋতুচক্রে বিচিত্র সব অনুভূতি জাগানিয়া এই ঋতু। শরৎ বন্দনা বাংলা সাহিত্যের পরতে পরতে, মাঠে মাঠে শোভা বাড়াতে ব্যাকুল অপেক্ষায় সবুজ কাশবন। তবে প্রকৃতির নিয়মে তার প্রকৃত রূপ ফুটে উঠতে আরও কিছুটা সময় প্রয়োজন। আমার রাত পোহালো, শারদ প্রাতে আমার রাত পোহালো। বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব তাহার হাতে, আমার রাত পোহালো। শারদ প্রাতে আমার রাত পোহালো। তোমার বুকে বাজলো ধ্বনি, বিদায় গাথা আগমনী কত যে। ফাল্গুনে শ্রাবণে কত প্রভাতে রাতে আমার রাত পোহালো। বন্ধুরা, গাছে গাছে শিউলির মন মাতানো সুবাস আর রাতের হাসনাহানার সুগন্ধ এবং বিলে শাপলা ফোটানো শরতের এমন রূপ দেখার জন্য আমরাও অপেক্ষা করব আপনাদের সাথে। তবে আজ শরৎকালের প্রথম মাস ভাদ্র মাসের ফুল্ল সকালে আপনাদেরকে স্বাগত জানিয়ে নিয়ে যাচ্ছি আমাদের আজকের প্রভাতী ম্যাগাজিন মহানগরের প্রাঙ্গণে। আর আজ সেই
অঙ্গনে আছি আমি লিয়াকত খান। এবং আমি রফিকা বিনতে জাহিদ। শুভেচ্ছা সকলকে। আজ বুধবার 6ই ভাদ্র 1431 বঙ্গাব্দ, শরৎকাল। বন্ধুরা, আজ যাদের জন্মদিন, ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন। পৃথিবীতে মানুষ সামাজিকভাবে মিলে মিশে একসঙ্গে বাস করে। পরিবার সমাজের আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান। মা বাবা ভাই বোন নিয়ে ছোট্ট যে সামাজিক প্রতিষ্ঠান, তার যে অবস্থান জানান দেয়, সেটাই পরিবার। পরিবার সেই প্রাচীন কাল থেকে চলে আসা এক সমাজ সংগঠন, যা কিনা সার্বিক প্রতিবেশকে সুশৃঙ্খল রাখে। আর পারিবারিক সম্পর্ক মূলত রক্তের বাঁধন, তাই না? কিন্তু এমন কিছু সম্পর্ক সামাজিক প্রতিবেশ তৈরি করে দেয়, সেখানে বাঁধন নাও থাকতে পারে। বুঝতে অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই কোন গভীরতম বাঁধন নিয়ে কথা বলছি? অবশ্যই তা পরম বন্ধুত্বের নিকটতম সঙ্গ। হ্যাঁ, বন্ধুত্ব। সত্যি, বন্ধুত্বের নির্মাল্য এমন এক উপহার, যা না চাইতে সব দিক যেন ঘিরে রাখে। ইতিহাস বলছে, প্রাচীনকালে মানুষের জীবনযাত্রা ছিল খুবই কঠিন। ক্রমান্বয়ে মানুষ আবিষ্কার করে আগুন, চাকা সহ নানান ধরনের অস্ত্রশস্ত্র এবং আরও কত কিছু। খাবারের জন্য পশু শিকার করতে হয়েছে, আবার হিংস্র পশুর হাত থেকে বাঁচতে তাদের জন্য যুদ্ধও করতে হয়েছে। এত সব বিপদের মাঝে তারা একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছে যে মানুষকে বেঁচে থাকতে হলে, ভালোভাবে বেঁচে থাকতে হলে একসঙ্গে থাকতে হবে। তাই সেদিন থেকে তারা নিজেরা ঐক্যবদ্ধ হতে শুরু করে। তাদের মধ্যে ভাবের বিনিময় হয়। একে অপরের প্রয়োজনে, বিপদে আপদে, দুঃখে কষ্টে যেমন এগিয়ে আসতে শুরু করে, তেমনি আনন্দটা উপভোগ করতে থাকে একসাথে। আর তখনই সবার মাঝে গড়ে ওঠে একটা সম্পর্ক, যে সম্পর্কের নামই হচ্ছে বন্ধুত্ব। ব্যক্তিজীবনে বন্ধুর প্রয়োজনীয়তা অপরিসীম। বন্ধু মানে সুখ দুঃখের সাথী, বন্ধু মানে শক্তি সাহসের উৎস। সঠিকভাবে যথার্থ বন্ধু নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তার সামাজিক এবং ব্যক্তিগত জীবনের বিকাশ ঘটায়। অকৃত্রিম সুহৃদী যেমন তার ঘনিষ্ঠতমদের চারপাশে ঘোরাফেরা করে, তেমন করে যেন রক্তের সম্পর্ক ছাড়াও আরও এক মধুরতম সম্পর্ক বা বন্ধন তৈরি করে, ব্যক্তি মানুষকে জীবনভর আচ্ছন্ন করে দেয়। কি তাই না? হ্যাঁ বন্ধুরা, বলা হয়ে থাকে বন্ধু জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তাই একজন ভালো বন্ধু পাওয়া এবং কারো ভালো বন্ধু হওয়া মানে অনেক বড় অর্জন। বন্ধুত্বকে টিকিয়ে রাখতে হয় আমাদের সকলের মাঝে। বন্ধুত্বের টিকে থাকুক, চিরসবুজ এবং সতেজ থাকুক সারা বেলা, সারা জীবন। আর আজ সেই বন্ধুত্বের বন্ধনে জড়িয়ে প্রিয় শ্রোতাদের নিয়ে যাই আজকের মহানগরের অন্যান্য আয়োজনে। দেখি কি আছে সেখানে। বন্ধুরা, আপনার জন্য আজ থাকছে বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয় মুখ। আছে তারুণ্যের নগর, তারুণ্যের সংস্কৃতি নিয়ে নিবন্ধ নগর সংস্কৃতি। আছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা। থাকছে যাত্রাপথের খবরাখবর নিয়ে পর্ব শুভযাত্রা এবং শুনব গান। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। মধ্যম তরঙ্গ 819 কিলোহার্টজ এবং FM 102 মেগাহার্টজে। আবুল হায়াত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা, সংস্কৃতির নানা দিকে ছড়িয়ে দিয়েছেন নিজেকে। 10 বছর বয়সে একটি মঞ্চ নাটকে তার প্রথম অভিনয়। এরপর থেকে মঞ্চ, রেডিও, টিভি, চলচ্চিত্র, বিজ্ঞাপন সব মাধ্যমে সমান তালে কাজ করে যাচ্ছেন এখনও। অভিনয়ের পাশাপাশি লিখেছেন অসংখ্য নাটক, পরিচালনাও করেছেন। এ পর্যন্ত প্রায় 30টি বইও প্রকাশিত হয়েছে তাঁর।
সৃষ্টিশীল কাজে আবুল হায়াতের এই দীর্ঘ যাত্রাপথে তিনি পেয়েছেন অসংখ্য পদক ও পুরস্কার। আজকের প্রিয়মুখ পর্বের প্রিয়জন অভিনয় শিল্পী আবুল হায়াত। তিনি অভিনয় জীবনের নানা দিক নিয়ে আলাপ করবেন। আজ তার সাথে গল্প, কথায় আর আলাপচারিতায় অংশ নিচ্ছেন শফিকুল ইসলাম বাহার। শ্রোতা বন্ধুরা, মহানগর অনুষ্ঠানের প্রিয়মুখ পর্বে এমন এক প্রিয়মুখকে আমরা পেয়েছি, যার কথা, যার সঙ্গ পাবার জন্য আমরা উন্মুখ হয়ে থাকি, এবং আজ খুব সহজেই আমরা পেয়ে গেছি, এবং আপনারা খুব সহজেই তাকে আপন করে নেবেন এই শুভকামনায় শুরু করতে চাই তার সঙ্গে কথা। তিনি নাটকের মানুষ, অভিনয়ের মানুষ, আবুল হায়াত। আজকে যিনি একটা প্রতিষ্ঠানে পরিণত করেছেন নিজেকে, তার অভিজ্ঞতায়, যোগ্যতায় এবং গুণে। আবুল হায়াতের সঙ্গে এবার কথা। আপনি অভিনয় জীবনে এসে নিজেকে আলোকিত করলেন। হয়তো শিক্ষা জীবন আপনাকে অতটা আলোকিত করেনি, তবুও এই কথাও শুনবো, এবং সেই গল্পটা একটু ছোট্ট করে অনেক বড় কথা শুনতে চাই। আপনার জন্মের কথা প্রথমেই শুনি। জন্ম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। লেখাপড়া ছোটবেলায় কোথায়? চট্টগ্রামে। আমার শৈশব কৈশোর চট্টগ্রামে। ওখানেই কলেজ পর্যন্ত। তারপরে ঢাকায় বুয়েট। এই যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়লেন, প্রকৌশলী হলেন এবং কুশলী অভিনেতাও হলেন। এই অভিনয়টা কিভাবে এলো ভেতরে? অভিনয়টা এসে ছোটবেলা থেকে। চট্টগ্রামে যে রেলওয়ে এমপ্লয়িজের যে মঞ্চ আছে, সেখানে আমার বাবা জেনারেল সেক্রেটারি, সেখানে প্রতি মাসে নাটক হতো, আমি দেখতে যেতাম আমার মায়ের সাথে। আপনার কয় ভাই বোন? 4 বোন 1 ভাই, আমি একাই 100। একাই 100। আচ্ছা, তারপর কি হলো? ছোটবেলা থেকে নাটক দেখতাম, যখন মঞ্চে দেখতাম যে বিশেষ করে একজন অভিনেতা, নামটা বলতেই হয়, অমলেন্দু বিশ্বাস, তার অভিনয় দেখে আমি বুঝি আর না বুঝি আমি ইন্সপায়ার্ড। তো সেখান থেকেই অভিনয়টা আমার রক্তের ভিতর ঢুকেছে। এরপর ঢাকায় এলেন পড়তে। তারপর এখানেও সেই নাটকের বীজ খুঁজে পেলাম। বুয়েটে তখন বেশ নাটক হতো, সব ফলেই কোনো না কোনোভাবে আমি জুটে যেতাম আর কি নাটকে, নেশার মতো। ঢাকায় কোন মঞ্চে? ঢাকায় প্রথম করলাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। আমাদের বুয়েটের হল বলতে ওইটাই ছিল তখন। তো সেখানে আমার প্রথম মঞ্চে অভিনয়। নাগরিক নাট্য সম্প্রদায়, আমি এটার একজন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। আমি খুব বিশ্বাস করি যে প্রিয় মুখ তার ঘরে বসে থেকে হওয়া যায় না, এর জন্য সাধনা করতে হয়, স্বপ্ন দেখতে হয়। আপনি অভিনয় নিয়ে কি স্বপ্ন দেখতেন? আমি আসলে অভিনয় নিয়ে কোনো স্বপ্ন দেখতাম না। স্বপ্ন দেখার ব্যাপার এটা ছিল না, এটা হয়ে গেল। কিন্তু যখন একবার হলো, তখন মনে হচ্ছে যে এটা যেন না থামে, এটা চলতেই থাকুক। যে আমি অভিনয় করে একটা বিরাট পুরস্কার পাবো, এটা পাবো, সেটা পাবো, এটা কিন্তু কোনোদিন ভাবিনি। কিন্তু আপনার চাকরি জীবনের পাশাপাশি এই যে অভিনয় জীবন, এইটা নেশা যে আমি এটা করবো। চাকরি জীবন কোথায় করলেন? আমি চাকরি জীবন ঢাকা বাসায় আমি চাকরি করতাম, গভর্নমেন্ট চাকরি। 10 বছর চাকরি করেছি, তারপরে বিদেশ চলে গেছি, অর্থনৈতিক কারণেই গেছি। লিবিয়াতে 3 বছর ছিলাম, সেখানে নাটক করেছি, বাঙালিদের সাথে বিভিন্ন মঞ্চে করেছি। আবার ফিরে এসেছি, এই নাটকের টানেই চলে এসেছি। মাত্র 3 বছর থেকে আমি চলে এসেছি। ওই বিদেশের ডলার আমাকে আটকে রাখতে পারেনি। অনুষ্ঠানের পর্বের নাম হচ্ছে প্রিয় মুখ। আপনি আমাদের প্রিয় মুখ, কিন্তু আপনার চেতনায়, আপনার মননে এমন কিছু প্রিয় মুখ নিশ্চয়ই আছে যাদের কথা হ্যাঁ, বলতে ইচ্ছে করে। সেটা তো আছেই। যদি খুব প্রিয় মুখের কথা বলেন, তাহলে আপনজনের কথাই বলতে হয়। সেটা হলো আমার বাবা এবং মা, যাদের কথা এখনো প্রতিনিয়তই মনে পড়ে। আর এখন একজন আছেন যার সাথে 53 বছর ধরে আমি ঘর করছি, সহধর্মিনী, যিনি আমার আরেকজন ইন্সপিরেটর। আমি বলবো যে প্রতিটি কাজে আমাকে সহায়তা করে, সহযোগিতা করে, পরামর্শ দেয়। আমি কিন্তু কখনো তার পরামর্শ ছাড়া কোনো কাজ করি না, মানে আমি একক সিদ্ধান্তে কোনো কাজ করি না। আচ্ছা, আপনি শুরুতে একটু বলেছেন যে অমলেন্দু বিশ্বাস আপনাকে প্রভাবিত করেছে এবং এই অভিনয় জীবনে আপনাকে আগ্রহী করে তুলেছেন তিনি। এরকম অভিনয় শিল্পী না, পরবর্তীতে যে যাদেরকে আমি গুরু মানি আর কি, অ্যাকচুয়ালি বলতে গেলে তাদের অগোচরে আমি তাদেরকে গুরু মানি। তাদের মধ্যে একজন হচ্ছেন সৈয়দ হাসান ইমাম, একজন হচ্ছেন গোলাম মুস্তাফা, আরেকজন হচ্ছেন সিরাজুল ইসলাম, আরেকজন হচ্ছেন আবুল খায়ের। এই যে এদেরকে গুরু মানেন, হ্যাঁ, কোন গুণের কারণে? তাঁদের গুণের কারণে। তাদের কাছ থেকে আমি অভিনয় শিখেছি। তারা কিন্তু আমাকে শেখাননি, আমি তাদের কাছে নিয়েছি। তাদের কাছ থেকে আমি কমিটমেন্ট শিখেছি, একজন অভিনেতার দায়বদ্ধতা শিখেছি। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কেউ কখনো শেখায়নি, আমরা দেখেছি। এই 4 জন ব্যক্তির নাম বললাম। এরা, আমরা যদি বলতাম যে সকাল 8টায় শুটিং, 8:45 এসে বসে থাকেন। কোনোদিন একদিন দেখিনি যে দেরি করে এসে সরি বলা। এবং যতক্ষণ তারা অভিনয় চলছে, যতক্ষণ শুটিং চলছে, ততক্ষণ পর্যন্ত বলেননি যে আমাকে আজকে ছেড়ে দাও, আমি আজকে বাড়ি যাবো, আমার কাজ আছে। এখানেও শেখার আছে নিশ্চয়ই, আমি সেই জন্য বলি। তারপরে মোস্তফা ভাইয়ের অভিনয় স্টাইল, সেখান থেকে অনেক কিছু নিয়েছি। হাসান ভাই যে ডিরেকশন দিতেন আমাদের,
তার যে সৃজনশীলতা, একটা চরিত্র সৃষ্টি করা, একটা সংলাপকে কীভাবে থ্রো করতে হবে সেটা সৃষ্টি করা, হাসান ভাইয়ের কাছ থেকে শিখেছি। আর সিরাজ ভাই হলো যে যে একটা লোকের কমিটমেন্ট, কত সময়ানুবর্তিত তার মধ্যে ছিল, এটা কল্পনাই করা যায় না। মানুষের সাথে ব্যবহার, একটা শিল্পী যে ভালো মানুষ হতে হয়, অ্যান অ্যাক্টর মাস্ট বি এ গুড অ্যান্ড অনেস্ট ম্যান। তো এইটা সিরাজ ভাইয়ের কাছ থেকে শিখেছি। খয়ের ভাই হলেন একজন প্রিপারেশন অফ অ্যান অ্যাক্টর, যেটা আমরা বলি যে একজন শিল্পী কি করে নিজেকে একটা চরিত্রের সৃষ্টি করে। খয়ের ভাই চরিত্র একটা পেলেই মহা খুশি, বইটা নিয়ে পড়ে দাগ দিয়ে নিজে নিজে কিছু লিখেন, তারপরে তাকে সাজানো, নিজেকে নিজে সাজানো, এই কাপড় পরবে, ওই জুতো পরবে, ওই টুপি পরবে, এই ছেঁড়া এখান দিয়ে হতে হবে, এটা হাতে একটা এই থাকবে, লাঠি থাকবে। নিজের ক্যারেক্টারটা উনি যেভাবে সৃষ্টি করতেন এটা অসাধারণ। আপনি তো অনেক খ্যাতি পেয়েছেন, খ্যাতির বিড়ম্বনা পেয়েছেন নিশ্চয়ই। বিড়ম্বনা তো আছেই সবসময়। কিরকম সেই যন্ত্রণার মনে হয়? না, যন্ত্রণা হয় না, মানে কারণ আসলে এটা খুব স্বাভাবিক ব্যাপার যে মানুষটাকে আমি সবসময় পর্দায় দেখি, সামনে একটু দেখলে একটু কাছে গিয়ে দেখতে ইচ্ছে করে, একটু দূরেও দেখতে ইচ্ছে করে। এরকম কোনো স্মৃতি? হ্যাঁ আছে, অনেক মেয়ে এসে মানে আপনি ইউ আর ভেরি হ্যান্ডসাম, পাশে হয়তো আমার ওয়াইফ আছে, এসে বললো আপনি খুব সুন্দর, আপনার মাথায় চুল থাকলে কিন্তু আপনাকে এত সুন্দর লাগতো না, মানে এরকম কথা অনেক শুনেছি। আমার ওয়াইফ কিন্তু অনেক সময় একটু রিয়্যাক্ট করতো, আমরা রিয়্যাক্ট করে কোনো লাভ নেই, এরা এরা এরকমই। বিশেষ করে মেয়েরা এসে যখন বলতো যে আপনাকে, আমি এবার চুল পরে অনেক সময় অভিনয় করতাম, তো বলতাম প্লিজ আপনি চুল পরবেন না, আপনাকে চুল ছাড়া অনেক হ্যান্ডসাম লাগে। তো এই ধরনের কথাবার্তা তো আছেই। তারপরে বাইরে, ঢাকার বাইরে যখন যেতাম, অনেক সময় আমরা থিয়েটার নিয়ে কাজ করতাম বাইরে, তখন সেখানে গিয়েও মেয়েরা মানে একেবারে হুমড়িও খেয়ে পড়তো আর কি। তো এই জিনিসগুলো অনেক সময় বিড়ম্বনা তো হতেই। আমাদের বেতারের শ্রোতা বন্ধুরা জানুক এই আবুল হায়াত বেতারের সঙ্গে কিভাবে এক হলেন। বেতারে প্রথমে আমি চট্টগ্রামে অডিশন দিয়েছিলাম, একদম প্রথমে নাটকে পাশ করেছিলাম সেখানে, কিন্তু সেখানে নাটক করা হয়নি। কিন্তু ঘটনাক্রমে সেখানে তারা আমার একটা অনুষ্ঠানে আমার কণ্ঠ শুনে আমাকে খবর পড়তে দিয়েছিলেন। তো যাই হোক, সেখানেও খবর পড়তে গিয়ে একটা কেলেঙ্কারি করেছিলাম আমি, সব খবরে উল্টো পাল্টা পড়ে। তো যাই হোক, তারপরে আমি বলেছিলাম, কানে হাত দিয়ে বলেছিলাম যে আমি আর কোনোদিন খবর পড়বো না। আচ্ছা, খবরে তো উল্টো পাল্টা করলেন, কিন্তু অভিনয় তো উল্টো পাল্টা করেননি? না, অভিনয় উল্টো পাল্টা করলে তো সেখানে কেটে ফেলার সম্ভাবনা থাকে, যে আবার করো, এরকম একটা সম্ভাবনা থাকে। কিন্তু খবরে তো শেষে লাইভ যখন খবর পড়ছি তখন তো সে সম্ভাবনাটা থাকে না। আপনার এই অভিনয় জীবনে আপনি কাউকে অনুকরণ করেন না? কিংবা না, আমি কাউকে অনুকরণ করি না, কিন্তু আমি যে ভালো জিনিসটা সেটাকে মাথায় রাখি। আমি মনে করি যে এই জিনিসটা উনি এত সুন্দর করলো, আমাকে এত ভালো লাগলো, তাহলে আমি কোনো জায়গাতে মানে এই ধরনের কিছু একটা করতে পারি কিনা। মানে অনুকরণ যে অমুকের মতো অভিনয় করব, তমুকের মতো, নো, এটা আমি কোনোদিন চেষ্টা করিনি। স্বকীয়তা থাকতে হবে। স্বকীয়তাটা আমি থাকতে হবে এটাও আমি কিন্তু কোনোদিন ভাবিনি। কিন্তু একটা কথা বলেই রাখি আপনাকে, আমি জীবনে প্রথম যে অ্যাওয়ার্ডটা পেয়েছি, অ্যাওয়ার্ড অফ মেরিট ফর ইন্ট্রোডিউসিং ন্যাচারালিস্টিক অ্যাক্টিং ইন বাংলাদেশ, এই ন্যাচারালিস্টিক ব্যাপারটা আমার কাছে আমার মনে হয় গড গিফটেড ব্যাপার। মানে কারণ ন্যাচারাল আমি অভিনয়। একদম ছোটবেলায় 10 বছর বয়সে যে অভিনয় করেছি, তখন আমার বাবা কিন্তু আমার নাটক দেখেন নাই, যে ছেলে ভয় পাবে, লজ্জা পাবে, এই উনি দেখেনি। আমার বাবা আমাকে এসব আমাকে বলেন না, মাকে বলছেন যে তোমার ছেলে নাকি অভিনয় করলো, আমার বন্ধুরা বলছিল তার অভিনয় নাকি অভিনয় মনে হয়নি। এটা শুনে আমার মা খুব মন খারাপ করেছেন, বোঝেননি যে কি বোঝাতে এবং চাচ্ছেন। আমিও মন খারাপ করেছি। তারপরে 10 বছর বয়স থেকে 15 বছর বয়সে যখন আমি স্কুলে অভিনয় করলাম, আমার টিচাররা বললেন এই কি অভিনয় করলো, তোমার অভিনয় তো অভিনয় মনে হলো না। তখনও মন খারাপ হয়েছে আমার। এর ভিতরে অন্য ব্যাখ্যা। এই অন্য ব্যাখ্যাটা পেলাম আমি যখন থিয়েটার করতে এলাম, তখন আমি আসলাম এবং দেখলাম যে হোয়াট ইজ অ্যাক্টিং। প্রথম ওস্তাদই বললেন, টু অ্যাক্ট ইজ নট টু অ্যাক্ট, টু অ্যাক্ট ইজ নট টু অ্যাক্ট, এই থিওরি যে মানবে সেই হলো বেস্ট অ্যাক্টর। তো সুতরাং আমি কোনোদিন আমার অভিনয়ে কোনো এক্সট্রা কিছু করার চেষ্টা করি না। আমার বডিতে, ভয়েসে কোনো জায়গাতে আমি অ্যাড করার মতো দাঁত মুখ খিচিয়ে বডি একটা মোল্ডিং করে এগুলো আমি কোনোদিন চেষ্টা করিনি। হয়তো পারতামও না, কিন্তু আমি করিনি চেষ্টা। এবং আমরাও মানি যে কৃত্রিমতা কখনো স্বাভাবিকতাকে আনে না, এবং সেটা আমাদেরকে কলুষিতই করে বরং, তাই তো? এবং একজন ওস্তাদ বলেছিলেন আমাকে যে দেখো, স্বাভাবিক অভিনয়টা কী জিনিস। স্বাভাবিক অভিনয় হচ্ছে তোমার ডাল ভাতের মতো। তুমি 365 দিন ডাল ভাত মাছ মাংস খাচ্ছ, তুমি কিন্তু বিরক্ত হচ্ছ না, ইউ আর হ্যাপি। এবং এর মধ্যে যেদিন বিরিয়ানি খাচ্ছ, ইউ আর ভেরি হ্যাপি। দ্বিতীয় দিন বিরিয়ানি দিলে স্টিল হ্যাপি। থার্ড ডেতে যদি ওই একই বিরিয়ানি দেওয়া হয়, তখন বমি আসবে এবং তুমি আর ওইটা অ্যাকসেপ্ট করবে না। ন্যাচারালিস্টিক অ্যাক্টিং হচ্ছে তাই।
সারা জীবন এই অভিনয় করে যাবে, তোমাকে সবাই অ্যাকসেপ্ট করবে। আর প্রতিদিনই যখন স্টাইলাইজড অ্যাক্টিং করবে, ইউ উইল বি জাস্ট রিজেক্টেড, তোমাকে কেউ অ্যাকসেপ্ট করবে না। এবার জানতে চাইব পুরস্কারের কথা। পুরস্কারের মধ্যে যেটা আমার জাতীয় 21 পদক যেটা আছে, আর চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পেয়েছেন। জাতীয় পুরস্কার পেয়েছি। এবং এরপরে তো আমরা চাইবো যে আপনি যেমন আমাদের অনেকের কাছে আদর্শ, যারা এই প্রজন্মে অভিনয় করছে, তাদের জন্য কি বলার আছে আপনার? তাদের জন্য বলার আছে যে অভিনয় তো আমরা করি, সবাই করি, অভিনয় করাটা কিন্তু খুব কঠিন না। প্রতিটি মানুষই অভিনয় করতে পারে। এভরি হিউম্যান বিং ইজ অ্যান অ্যাক্টর। কিন্তু আমি এটা বলবো যে অভিনয়, এই যে অভিনয়, নিজের ক্যারেক্টার নিজে অভিনয় করা এটা সহজ, কিন্তু যখন আমি আরেকজনের চরিত্র তাকে অভিনয় করতে বলবো, এটা খুব কঠিন কাজ। এইখানে হলো ক্রিয়েটিভিটিটা আসে যেটা, তো সেটা করতে গেলে একটু পড়াশোনা করতে হয়। তো নবীনদের আমি বলবো যে তোমরা ভালো অভিনয় করছো, তোমরা স্টার হয়ে যাচ্ছ, জনপ্রিয় হচ্ছ, কিন্তু তোমার ভেতরে জ্ঞানটা নাই, ওই ক্রিয়েটিভিটিটা নাই। অভিনেতা আবুল হায়াত অনেকভাবে নিজেকে ছড়িয়ে দিয়েছেন। এই মুহূর্তে শ্রোতারা একটু শুনুক না কোনো সংলাপ। ওই দেওয়ানগাজীর কিস্সাতেই একটা সংলাপ আছে, দেওয়ানগাজীর কিস্সা, যেটা আমার খুব প্রিয় নাটক, যেটাতে আমি অ্যাওয়ার্ড পেয়েছি বেস্ট অ্যাক্টর। ওখানে এক জায়গায় আমি যে বাড়িতে চাকরের পার্টটা করছি, যেখানে মুখ্য ভূমিকাটা, সেখানে সেই বাড়িতে একটি কাজের মেয়ে আছে। সেই কাজের মেয়েটির বাপকে সেটা কেউ জানে না, তো তার জীবনে একটা বিরাট দুঃখ আছে। তখন আমি তাকে বলছি যে সখীরে আর সময় নাই, আর সময় নাই, ওরা সব গিলি ফেলতেছে। ওই সায়া দেখ, ধানের ক্ষেত, সুপুরির বাগান, চাইলের কল, মাছের বিল, ওরা সব গিলি ফেলতেছে। আমাদের কোনো জায়গা নাই, দম বন্ধ হয়ে আসতেছে। বাতাস, হাঁটু বাতাস, হাঁটু বাতাস, বুকটা শক্ত করে দাঁড়াতে হবে, নইলে বাঁচা যাবে না। চল আমরা এখান থেকে চলে যাই। আমরাও চলে যেতে চাই, কিন্তু শেষ কথাটা শুনেই যেতে চাই। সেটা হলো এই মহানগর অনুষ্ঠানের প্রিয় মুখ পর্বের শ্রোতাদের জন্য দুটো কথা। প্রিয় মুখকে তো আপনারা শ্রদ্ধা করেন, ভালোবাসেন, কিন্তু প্রিয় মুখ যারা নন, তাদের প্রতিও আপনাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসাটা যেন পুরোপুরি থাকে। শুনলাম প্রিয় মুখের প্রিয় কথাগুলো। সাক্ষাৎকারটি পুনঃপ্রচারিত হলো। বন্ধুরা, এবারের পর্ব নগর সংস্কৃতি। আজকের পর্বে শুনব তারুণ্যের নগর, তারুণ্যের সংস্কৃতি নিয়ে একটি নিবন্ধ। আর এটি লিখেছেন এবং পড়ে শোনাচ্ছেন তারিক মঞ্জুর। তারুণ্যের শক্তি অদম্য। পুরানো প্রজন্ম সব সময় নতুন প্রজন্মকে নিয়ে শঙ্কিত থাকে, ভাবে এরা অর্বাচীন, এদের দিয়ে কিছু হবে না, ভাবে এরা ইতিহাসকে ধারণ করে না, এরা শিকড় সন্ধানী নয়, ভাবে এদের উচ্ছ্বাস বুদবুদের মতো ওঠে, বুদবুদেই শেষ হয়ে যায়। তবে সত্যি কথা এই, তরুণরা সব শঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে যায়। এমনটি সব কালেই ঘটেছে। সাম্প্রতিক বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনেও এর প্রতিফলন দেখা যায়। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ভাষার ব্যবধান থাকে, তাই বোঝারও ঘাটতি থাকে। প্রাচীনদের অভিযোগ থাকে তরুণদের ভাষা বোঝা যায় না, কিন্তু তারুণ্য সবসময় পরিবর্তনকে স্বাগত জানায়। তারা জীর্ণ হয়ে ওঠা নগর আর এর সংস্কৃতির বদল চায়। তরুণরা মনে করে ধ্বংসের মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হবে, নতুন কিছুর সৃষ্টি হবে। দুর্নীতিমুক্ত একটি সমাজ ব্যবস্থার কথা সবাই বলে, তরুণরা এটি কার্যকর অর্থেই দেখতে চায়। বাসযোগ্য নগরের কথাও সবাই বলে, তরুণরা সেই নগর তৈরি করে দেখাতে চায়। যে কোনো বদলের জন্য তরুণরা উদ্গ্রীব থাকে সব সময়। তরুণদের সাম্প্রতিক অভ্যুত্থানের পরে তাই দেখা যাচ্ছে অনেক বদল ঘটে চলেছে। এই বদল নগরের এক একটি প্রতিষ্ঠানের, এই বদল রাস্তার পাশের দেয়ালের। তরুণরা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছে নিজেদের উদ্যোগে, রাস্তা পরিষ্কার করেছে কোনো কিছুর আশা না করেই। তরুণদের কারণে রাস্তার পাশের মলিন দেয়াল এখন রঙিন হয়েছে। সাম্প্রতিক বিপ্লবের পর দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে নানা রকম স্লোগান, যেমন তোমার আমার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এসেছে নতুন ফাগুন, এবার আমরা হব দ্বিগুণ। কোনো কোনো স্লোগানে ফুটে উঠেছে গল্প, যেমন আমরাও এক একজন সাইদ, পানি লাগবে পানি। অনেক পুরাতন স্লোগানও নতুন করে লেখা হচ্ছে, যেমন বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, আমরা সবাই বাঙালি। তরুণদের কণ্ঠে নতুন নতুন গান উঠেছে, যেমন আওয়াজ উড়া, কথা ক, বন্ধ থাকুক লেখাপড়া। পুরাতন গান কবিতাও নতুন করে গাওয়া হচ্ছে, যেমন বল বীর বল উন্নত মমশির, কারারই লৌহ কপাট, আজি রক্ত নিশি ভরে, দুর্গমগিরি কান্তার মরু।
এই বিপ্লব নিয়ে এসেছে নতুন তারিখ ৩৬শে জুলাই। তারুণ্যকে বোঝা দায়, কিন্তু তারা বুঝিয়ে দেয়। তারুণ্য একটি আলাদা সংস্কৃতিকে ধারণ করে। বাংলাদেশের তরুণরা প্রমাণ করেছে তাদের ওপর আস্থা রাখা যায়। তাদের স্বপ্ন ও সাধের সঙ্গে একাত্ম হয়ে আমরাও নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখি। শুনলাম নগর সংস্কৃতি। বন্ধুরা, এবারের পর্ব এই ঢাকা। আজকের পর্বে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে কিছু কথা শুনে আসি। আজকের পর্বটি লিখেছেন ফরিদা ইয়াসমিন। একটি নগরীর সংস্কৃতি ও ঐতিহ্যের ভেতর সেই নগরীর নাগরিকদের খাদ্যাভ্যাস ও প্রিয় খাবারও গুরুত্বপূর্ণ স্থান জুড়ে থাকে। ঢাকার খাবার দাবারের ঐতিহ্য আর ইতিহাস কিন্তু বহু পুরনো। এখনও সেই খাবারের ঐতিহ্য ধরে রেখেছে পুরনো ঢাকা। প্যারিসের পারি আর বাংলার পুরানো ঢাকার মধ্যে রয়েছে বেশ সাযুজ্য। পারি যেমন একদিকে পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছে, অন্যদিকে রসনা বিলাসের জন্য খ্যাতিমান হচ্ছে এই শহরটি। তার রাস্তার দুধারেই গড়ে উঠেছে সারি সারি খাবারের দোকান। এর সুবাস পাওয়া যায় ১ কিলোমিটারও বেশি দূর থেকে। সন্ধ্যা নামলেই চালু হয় সেই সব দোকানগুলো। সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত চলে এই সব রেস্তোরাঁ। এ যেন এক রাতের নগরী। পুরো নগরী হয়ে ওঠে কর্মচঞ্চল। ঠিক একই রকম সুখ্যাতি আছে এই পুরানো ঢাকার। পুরানো ঢাকা মানেই জিভে জল এসে যাওয়ার মতো সব খাবার দাবার, পূর্ণ স্বাদের এমন তৃপ্তি খুঁজে পাওয়া ভার। খাবারের সমারোহে কোনোটিই যেন কম নয় কোনোটি থেকে। বিরিয়ানির স্বাদ ও ঐতিহ্যের সুনাম আছে সবার মুখে। ঠিক কখন থেকে এই খাবারের আবির্ভাব হলো তার প্রমাণ মেলেনি ঠিক মতো। তবে পুরানো ঢাকার এই বিরিয়ানি জনপ্রিয় মোগলাই আমল থেকেই চলছে। ১৯ শতকের মাঝামাঝি ঢাকা শহরের সবচেয়ে অভিজাত এলাকা ছিল ঢাকার গ্যান্ডারিয়া, ওয়ারি, নাজিরা বাজার, লালবাগ সহ বিভিন্ন এলাকা। আর সেখানে বসবাস করত ভারতবর্ষের নানা স্থানের লোকজন। তেমনি ছিল মোগলরাও। প্রিয় বন্ধুরা, শেষ হয়ে এলো আজকের সময়টুকু। মনে করিয়ে দিই, বর্ষার পানি জমে থাকলে সেই জলে এডিস মশা ডিম পাড়ে। আমরা একটু খেয়াল করে সেই জমা জলগুলো সরিয়ে দিলে আর মশা ডিম পাড়তে পারবে না। বাড়িতে কোনো পাত্রে জমানো জল ৩ দিনের বেশি না রেখে ফেলে দিন। আপনার সামান্য নজরদারি ডেঙ্গু মশার বিস্তার রোধ করতে পারে। বন্ধুরা, সময়ের একেবারে শেষ প্রান্তে আমরা। যাবার আগে বলি শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহিদ এবং লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহায়তায় মোহাম্মদ সিরাজুল আলম, তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তৃপ্তিকণা বসু।